ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম আমার নতুন ভিডিওতে। তো আজকে আমরা আমাদের পড়ার বিষয়ে জানবো, সেটা হলো প্রিপোজিশন। সেটা পার্টস অফ স্পিচেরই একটি অংশ এবং আজকের ভিডিওতে আমরা জেনে নেব মুখ্যত পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রিপোজিশন কাকে বলা হয়, এর ভাগগুলো কি কি, কয় ভাগে বিভক্ত এবং কয়টি অংশ, এবং বাক্যে এর বিভিন্ন ব্যবহারগুলি সম্বন্ধে আমরা আজকে জেনে নেব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিপোজিশন কি এবং কাকে বলে এগুলো জানবো। আমি লিখে নিচ্ছি প্রিপোজিশন। তো প্রিপোজিশন কথাটির মধ্যেই লুকিয়ে আছে প্রিপোজিশন কাকে বলে। দেখো, কোনো কিছুর প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন কোনো পজিশনের পূর্বে কোনো কিছু বোঝাতেই আমরা বলবো প্রিপোজিশন। প্রিপোজিশনের পজিশনের পূর্বে কোনো কিছু বোঝাতেই বলা হবে প্রিপোজিশন। এবার আমরা জেনে নেব প্রিপোজিশন কাকে বলে ইংরেজিতে। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইজ প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন অর নাউন ইকুইভ্যালেন্ট টু শো ইটস রিলেশন টু এনি আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। বাক্যের মধ্যে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে অথবা নাউন সমকক্ষ কোনো কিছুর পূর্বে বসে এর সাথে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক বোঝানোটাই হচ্ছে প্রিপোজিশনের মূল কাজ। এবার প্রিপোজিশন তো আমরা জানি প্রিপোজিশন, তা আমি আগে দেখে নিই একটা প্রিপোজিশন ছাড়া কোনো একটি ওয়ার্ড আমি লিখতে পারি কি না। রাম ইজ এ বয়। In this sentence there is no preposition used. এই সেন্টেন্সের মধ্যে কোনো কি প্রিপোজিশন আছে? না, একদমই নাই। কারণ এটাও একটি নাউন এবং প্রোনাউন। এই নাউন বা প্রোনাউন, নাউন দুটি নাউন আছে, এই নাউনের মধ্যে কিন্তু কোনো প্রিপোজিশন আমি ইউজ করিনি। আর্টিকেলের ইউজ আছে কিন্তু নাউন বা প্রিপোজিশনের কিন্তু ব্যবহার করিনি। তো এইবার আমরা একটি বক্সের মাধ্যমে বা দেখে নেব চিত্রের সাহায্যে, সহজেই আমরা জেনে নেব প্রিপোজিশনের ব্যবহারগুলি। তো আমি একটি বক্স এঁকে নেব, তার মধ্যে আমি কিছু লিখছি। ইন, অন, ওভার, অ্যাবভ, আন্ডার, বিফোর, beside, into। ওকে, এক এক করে বুঝবো। দেখো, এই বক্সের ভিতরে আমি কি লিখেছি? ইন। বক্সের ভিতরে আছে ইন। কোনো কিছুর ভেতরে বোঝাতে সবসময় আমরা বলবো ইন, কোনো কিছুর ভেতরে বোঝাতে। যেমন দ্য ক্যাট ইজ ইন দ্য টেবিল, মানে বক্সের ভিতরে, বা দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স, বিড়ালটি বক্সের ভিতরে আছে। এবার দেখো, অন। অন বলতে সবসময় বোঝাবো কোনো কিছুর উপরে, সারফেসের উপরে স্পর্শ করে আছে বোঝাতে। যেমন একটি টেবিলের উপরে বই রাখা আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বা একটি বিড়াল টেবিলের উপরে বসে আছে, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, মানে সারফেসের উপরে বসে আছে, একদম অঙ্গাঅঙ্গিভাবে লেগে আছে। এরপরে দেখো, ইনটু লিখেছি। ইনটু মানে বাইরের থেকে কিছু ভিতরে প্রবেশ করলে তখন সেটাকে ইনটু বলবো। মানে একটি বিড়াল বাইরের থেকে ভিতরে প্রবেশ করলো জাম্প করে, দ্য ক্যাট ইজ জাম্প ইনটু দ্য বক্স। বাইরের থেকে যখন ভেতরে প্রবেশ করা হয় সেটাকে আমরা ইনটু বলে থাকি। বিসাইড মানে সবসময় পাশে, মাই হাউস ইজ বিসাইড দ্য রোড, আমার বাড়িটি হচ্ছে রাস্তার পাশে বোঝাতে তখন আমরা বিসাইড বলবো। এবং বিফোর মানে সবাই জানো তোমরা, বিফোর মানে সামনে ব্যবহৃত হয়। আর দেখো, আন্ডার লিখেছি। আন্ডার মানে নিচে, টেবিলের নিচে বোঝাতে বা কোনো কিছু নিচে বোঝাতে আমরা তখন আন্ডার প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। দ্য ক্যাট ইজ সিট আন্ডার দ্য টেবিল, তখন হয়ে যাচ্ছে আন্ডার। দেখো, এরপরে লিখেছি ওভার। ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে। এই দুটোর মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে। স্লাইট ডিফারেন্সটা কি আমরা জেনে নেব। যখন আমার কিছুটা উপরে বোঝানো হয়, যেমন ফ্যান, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড, মানে ফ্যানটা আমার মাথার উপরে ঝুলছে, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। এখানে ওভারটা হচ্ছে কিছুটা উপর বোঝাতে,
আর যখন আমরা ওভার প্রিপোজিশন অ্যাবভ প্রিপোজিশনটা ব্যবহার করব, এই অ্যাবভ প্রিপোজিশনটির অ্যাবভ মানে হচ্ছে অনেকটাই উপরে। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, অনেকটা উপরে বোঝাবে যখন, তখন আমরা কিন্তু অ্যাবভ, তখন আর ওভার হবে না, তখন অ্যাবভ হয়ে যাবে, কারণ অনেকটা উপরে বোঝাতে তখন কিন্তু সবসময় অ্যাবভ প্রিপোজিশনটা হয়ে থাকে। আর ইনটু তো আমি বলেই দিলাম, বাইরের থেকে যখন ভিতরে কিছু প্রবেশ করা হয় তখন ইনটু। আরেকটি প্রিপোজিশন তোমরা দেখে রাখতে পারো, সেটা হচ্ছে নদী বা রাস্তা থেকে বা যখন এক কোণা থেকে অপর কোণার দিকে যাত্রার অভিমুখ হয় বা আড়াআড়িভাবে যখন হয়, তখন আমরা অ্যাক্রস এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। বা কেউ সাঁতরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে, সেটাকেও কিন্তু আমরা অ্যাক্রস, বা আড়াআড়িভাবে শুয়ে আছে রাস্তার মাঝখানে, একটি কুকুর রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে শুয়ে আছে, তখনও কিন্তু আমরা এই অ্যাক্রস এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এই চিত্রটা কিছুটা মাথায় যদি আমাদের থাকে, তারপরেও কিছু প্রিপোজিশন আছে, এবং প্রিপোজিশনের এবার আমরা জেনে নেব পজিশন হিসেবে প্রিপোজিশনগুলো কীভাবে ব্যবহার হয়ে থাকে। এবার পজিশন বলতে পজিশনাল মানে পজিশনভাবে প্রিপোজিশন কিভাবে ব্যবহৃত হয়। পজিশন, ইউজ, পজিশন হিসেবে ইউজ, ব্যবহার। প্রিপোজিশন আমরা সাধারণত দুটিভাবে লক্ষ্য করে থাকি। কীরকমভাবে? জাস্ট বিফোর দ্য, মানে জাস্ট ভার্বের পরেই যেটা হয়ে থাকে সেটাকে আমরা বলবো, যেমন ভার্বের পরেই যেটা আসে সেটা হচ্ছে প্রিপোজিশন এক ধরনের হয়, আর যেটা প্রিপোজিশন একদম শেষে চলে আসে সেটা হচ্ছে আরেক ধরনের প্রিপোজিশন। একটি উদাহরণের মাধ্যমে জানবো। আমরা সকলেই জানি she is jumped into the river. Here preposition placed just before the verb. ভার্বের দেখো, ভার্বের জাস্ট পরেই কিন্তু এই প্রিপোজিশনের ব্যবহারটা আমরা দেখছি, তাই না? এই যে ভার্বের জাস্ট পরেই কিন্তু প্রিপোজিশন সবসময় ব্যবহার করা আমরা দেখে থাকি। কিন্তু আরেক ধরনের প্রিপোজিশন থাকতে পারে, সেটা হলো প্রিপোজিশন সবার শেষে, সেন্টেন্সের সবার শেষে গিয়ে ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখে নিব একটি উদাহরণের মাধ্যমে কিভাবে হয়ে থাকে। Where are you coming from? দেখো, এইখানে প্রিপোজিশনটা কিন্তু বাক্যের শেষে গিয়ে ব্যবহৃত হলো। Where are you coming from? এখানে কিন্তু পজিশনাল হিসেবে বাক্যের ডিট্যাচ হয়ে গেল, অনেকটা পিছনে গিয়ে এখানে প্রিপোজিশনের আমরা ব্যবহারটা দেখছি। কিন্তু সাধারণত আমরা দেখে থাকি জাস্ট বিফোর, জাস্ট আফটার দ্য ভার্ব, মানে কোনো সেন্টেন্সের জাস্ট আফটার দ্য ভার্বেই আমরা কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা দেখি। কিন্তু এই তারপরের কেসে আমরা কি দেখছি, যে প্রিপোজিশনটি একদম বাক্যের শেষে গিয়ে ব্যবহার হচ্ছে, তখন কিন্তু ডিট্যাচ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা কি লিখে নিলাম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, এখানে প্রিপোজিশনটা শেষে ব্যবহৃত হলো। এরপরে আমরা দেখব প্রিপোজিশনকে কীভাবে ভাগ করা হয় এবং কি কি। এইবার আমরা প্রিপোজিশনের ভাগগুলো দেখে নেব কি কি। প্রথমেই লিখব সিম্পল প্রিপোজিশন কোনগুলো, এগুলো জেনে নেব। সিম্পল প্রিপোজিশন কোনগুলি, এগুলি আমরা জেনে নেব। সিম্পল প্রিপোজিশন কোনগুলি? অ্যাট, বাই, ইন, উইথ, ফ্রম, এগুলো যা যা আছে ছোট ছোট সেগুলি সবগুলোই কিন্তু সিম্পল প্রিপোজিশনের উদাহরণ। একটি উদাহরণ এক্সাম্পল হিসেবে আমরা লিখে নিব কি কি হতে পারে। Ram is going with his father. Ram is going with his father. এখানে with একটি প্রিপোজিশন আমরা লিখে নিলাম। Ram is going with his father হয়ে গেল।
সিম্পল প্রিপোজিশন। এরপরে আমরা জেনে নেব তার পরের প্রিপোজিশনটা কি আছে, লিখে নিচ্ছি। পরের প্রিপোজিশন যেটা আছে সেটা আমরা জানব কমপ্লেক্স বা জটিল। কমপ্লেক্স প্রিপোজিশন কোনগুলো এবং কি কি, প্রথমেই আমরা জেনে নেব উদাহরণগুলি কি কি আছে। অ্যাকর্ডিং টু, বাই ডিন্ট অফ, এগুলো হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশনের উদাহরণ। অ্যাকর্ডিং টু, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, হ্যাঁ, এগুলো সবগুলোকেই কমপ্লেক্স প্রিপোজিশন বলা হয়। এরপরে আমরা জেনে নেব এর একটি উদাহরণ আমরা দেখে নেব। এগুলো সাধারণত বাক্যের শুরুতেই লেখা হয়ে থাকে। অ্যাকর্ডিং টু গান্ধীজি, গান্ধীজি education, education is necessary। এখানে বাক্যের শুরুতেই কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হলো এবং এটাকে কমপ্লেক্স প্রিপোজিশন বলা হয়ে থাকে, অ্যাকর্ডিং টু। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি এর পরের প্রিপোজিশনটা কি সেটা জেনে নেব। সিম্পল প্রিপোজিশন জানলাম, কমপ্লেক্স প্রিপোজিশন জানলাম, এরপরে আমরা জানবো 3 নাম্বার প্রিপোজিশনটি সম্বন্ধে। সেটাকে কি বলবো আমরা, কম্পাউন্ড প্রিপোজিশন। 3 নাম্বার যে প্রিপোজিশনটা সম্বন্ধে আমরা জানবো সেটাকে আমরা বলবো কম্পাউন্ড বা যৌগিক। যৌগিক প্রিপোজিশন। যৌগিক প্রিপোজিশন কোনগুলো, উদাহরণস্বরূপ আমরা লিখে নিতে পারি আন্ডারনিথ। এখানে আন্ডার প্লাস নিথ দুটো রয়েছে, আন্ডারনিথ। এরপরে আমরা জানব বিসাইড। এটাকে আমরা লিখতে পারি বাই প্লাস সাইড। একটা উদাহরণস্বরূপ আমরা এক্সাম্পল লিখে নেব। She stands beside me। সে আমার পাশে দাঁড়িয়ে ছিল। She stands beside me। ওকে, এটা চলে হয়ে গেল আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। এরপরে আমরা জানব ডাবল প্রিপোজিশন কোনটা সেটা আমরা এবার জানব। এরপরে যে প্রিপোজিশনটি সম্বন্ধে আমরা জানব সেটাকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশনের উদাহরণগুলো আমি একটি লিখে দিচ্ছি এখানে। আউট অফ, ফ্রম, উইদিন। এখানে ডবল ডবল করে যখন প্রিপোজিশনগুলো চলে আসে কোনো সেন্টেন্সের মধ্যে তখন সেগুলোকে বলা হয়ে থাকে ডাবল প্রিপোজিশন। যখন বাক্যের মধ্যে দুটো প্রিপোজিশন একসাথে চলে আসবে ব্যবহারের ক্ষেত্রে তখন কিন্তু সেটা ডাবল প্রিপোজিশন হয়ে যায়। তো একটি উদাহরণ হিসেবে আমি লিখে নিতে পারি একটি সেন্টেন্স। শি ইজ আউট অফ মাই সাইট। সে আমার চোখের থেকে অনেক দিন দূরে রয়েছে। শি ইজ আউট অফ মাই সাইট। এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে আউট অফ লিখলাম, এখানে আউট অফ দুটি মিলে কিন্তু একটি ডাবল সেন্টেন্সে ডাবল প্রিপোজিশনে পরিণত হয়েছে। একটি সেন্টেন্সের মধ্যে ডাবল প্রিপোজিশনে পরিণত হয়েছে। এরপরে আমরা যেটা জানবো পরের প্রিপোজিশন সেটা হলো ডিট্যাচ প্রিপোজিশন। এর পরের যে প্রিপোজিশনটা সম্বন্ধে আমরা জানবো সেটা হলো ডিট্যাচ প্রিপোজিশন। ডিট্যাচড প্রিপোজিশন শব্দটা শুনেই মনে হচ্ছে সেন্টেন্সের থেকে আলাদা। ডিট্যাচ মানে কোনো কিছু বোঝাতে, সেন্টেন্সের কোনো আলাদা কিছু বোঝাতে সেটাকে আমরা বলে থাকি ডিট্যাচ প্রিপোজিশন। ডিট্যাচ প্রিপোজিশনের উদাহরণ কিছুই হতে পারে না। যে কোনো প্রিপোজিশন কোনো সেন্টেন্সের একদম শেষে যখন গিয়ে পৌঁছায় তখন সেটাকে আমরা ডিট্যাচ প্রিপোজিশন বলে থাকি। যেমন উদাহরণ লিখতে পারি
হোয়ার আর ইউ কামিং ফ্রম। এই সেন্টেন্সে দেখো তোমরা এখানে প্রিপোজিশনটা ডিট্যাচ, মানে যেখানে চিরাচরিতভাবে হওয়ার কথা সেখানে না হয়ে একদম সেন্টেন্সের শেষে গিয়ে হলো, এর জন্য এই প্রিপোজিশনটা ডিট্যাচ, সম্পূর্ণভাবে ডিট্যাচ হয়ে বাক্যের শেষে গিয়ে বসার ফলে এই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি ডিট্যাচ প্রিপোজিশন। এরপরে যে প্রিপোজিশনটা সম্বন্ধে আমরা জানবো সেটাকে আমরা কি প্রিপোজিশন বলবো। এরপরে যে প্রিপোজিশনটা সম্বন্ধে আমরা জানবো সেটাকে বলবো ডিসগাইজ প্রিপোজিশন বা ছদ্মরূপী প্রিপোজিশন। সেটা আবার কীরকমভাবে হয়? ছদ্মরূপী প্রিপোজিশনটা হলো যেখানে যেটা হওয়ার কথা সেটা না হয়ে যদি আরেকটি হয়ে যায় সেটাকে বলবো আমরা ছদ্মরূপী প্রিপোজিশন, বা এর পরিবর্তে যদি অন হয়, ওর জায়গায় অফ হয়, সেই জায়গাগুলোকে আমরা ডিসগাইজ প্রিপোজিশন বলবো। এবার দেখো উদাহরণ ভেবে আমরা একটা লিখে দিই, শি কাম ওয়ান্স এ উইক। সে সপ্তাহে একবার আসে। এখানে দেখো ওয়ান্স এ অফ এর অনের পরিবর্তে কিন্তু এখানে এ হয়ে গেল, এই জায়গায় কিন্তু অন না হয়ে এ হয়ে গেল, যেখানে ছদ্মরূপীভাবে এ হয়ে গেল। এটাকে আমরা কিন্তু ডিসগাইজ প্রিপোজিশন বলতে পারি। এইগুলো ছিল সমস্ত প্রিপোজিশনের ব্যবহার। এরপরে আমরা কিছু দেখে নেব আরও কিছু প্রিপোজিশনের ব্যবহার, সেটা আমরা পরবর্তী ভিডিওতে বিশদভাবে পার্ট 2তে আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখে নেবেন, বিস্তারিতভাবে দেখবেন। এবং আমার ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।